কিভাবে একটি গোয়েন্দা সংস্থা কোনো যুদ্ধবিগ্রহ ছাড়া পুরো একটা দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাদের রাজনৈতিক কাঠামো বদলে দেয়। একটি দেশে সরকার আছে ঠিকই, কিন্তু আসল নিয়ন্ত্রণ কি অন্য কারো হাতে? আমরা কি শুধুমাত্র সেটাই দেখতে পাই যেটা আমাদের চোখের সামনে দেখানো হয়? একটা রাষ্ট্রের ব্যাক স্টেজে কি কি চলতে পারে তা আমরা কি কখনো ভেবে দেখেছি? একজন আন্ডারকভার এজেন্ট একটি অপরিচিত জায়গায় গিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে কিভাবে একটি বিশাল নেটওয়ার্ক সাম্রাজ্য গড়ে তোলে, তাদের কার্যক্রমের বেসিক মেকানিজমগুলো খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। একটি দেশে মূলত দুই ধরনের ইন্টেলিজেন্স থাকে: ইন্টারনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ফরেন ইন্টেলিজেন্স। ইন্টারনাল ইন্টেলিজেন্স হলো দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা, যারা দেশের আইন শৃঙ্খলা, উগ্রবাদ এবং দেশীয় অপরাধের ওপর নজরদারি রাখে। ফরেন ইন্টেলিজেন্স বা বহিঃগোয়েন্দা সংস্থা হলো যারা দেশের বাইরে থেকে অন্য দেশ থেকে তথ্য সংগ্রহ করে, অন্য দেশে অপারেশন করে এবং আন্তর্জাতিক হুমকি মোকাবেলা করে। আজকের ভিডিওতে আমরা ফরেন ইন্টেলিজেন্সকে সামনে রেখেই আগাবো। বিদেশের মাটিতে একটি এজেন্সি কিভাবে কাজ করে তা যে কোনো সিনেমা উপন্যাসের চেয়ে বেশি কৌশলগত এবং জটিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্য দেশের মাটিতে সিক্রেট অপারেশন করা সম্পূর্ণ অবৈধ, তাই সকল কার্যক্রম ভীষণ সতর্কতার সাথে সম্পূর্ণ হয়। বিদেশের মাটিতে একটি এজেন্সি মূলত দুইটিভাবে কাজ করে: বৈধ বা প্রাতিষ্ঠানিক উপায় এবং নন অফিসিয়াল কভার, যাকে সংক্ষেপে বলা হয় এনওসি। বৈধ বা প্রাতিষ্ঠানিক উপায় এটি হলো সবচেয়ে নিরাপদ এবং বহুল ব্যবহৃত উপায়। গোয়েন্দা সংস্থাগুলো অন্য দেশে অবস্থিত তাদের এম্বাসিকে তাদের প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহার করে। এখান থেকে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক সুবিধা পাওয়া যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের সেই দেশের পুলিশ তল্লাশি বা গ্রেপ্তার করতে পারে না, কিংবা যদি তারা ধরা পড়েও যায় তাহলে তাদের সর্বোচ্চ শাস্তি হলো তাদের সেই দেশ থেকে বহিষ্কার করা। এম্বাসির ভেতরে একজন স্টেশনশিপ থাকেন, যিনি ওই দেশের সমস্ত এজেন্ট এবং সকল অপারেশন কন্ট্রোল করেন। নন অফিসিয়াল কভার বা এনওসি এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে এজেন্টরা নিজেদের পরিচয় লুকিয়ে ছদ্মবেশে সেই দেশে প্রবেশ করে এবং বছরের পর বছর সেই দেশে অবস্থান করেন। এদের কোনো কূটনৈতিক সুরক্ষা থাকে না। যদি ধরা পড়ে তাদের সরাসরি প্রত্যাখ্যান করা হয়, যাকে বলা হয় প্লাজিবল ডিনাইবিলিটি। বিদেশের মাটিতে একজন গোয়েন্দার প্রধান কাজ হলো সে দেশের সাধারণ নাগরিকদের মধ্যে থেকে এজেন্ট বা তথ্যদাতা খুঁজে বের করা, যারা দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে যেমন মিলিটারি, মিনিস্ট্রি কিংবা বিভিন্ন রিসার্চ ফার্মে কর্মরত। এজেন্সির ভাষায় একে মাইস ফর্মুলা বলা হয়, যার মাধ্যমে তাদের কাজ করাতে বাধ্য করা হয়, যেখানে এম ফর মানি, আই ফর আইডিওলজি, সি ফর কম্প্রোমাইজ অ্যান্ড ই ফর এক্সটোরশন। সহজভাবে বলতে গেলে এখানে কাউকে অর্থের লোভ দেখানো হয়, যারা নিজেদের সরকারের আইডিওলজির ওপর অসন্তোষ তাদেরকে কাজে লাগানো হয়। টার্গেট করা ব্যক্তির কোনো দুর্বলতা যেমন দুর্নীতি বা হানি ট্যাপকে কাজে লাগিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয়। কখনো কখনো ব্যক্তির মধ্যে তাকে অবমূল্যায়নের ক্ষোভকে উস্কে দিয়ে তাদেরকে ব্যবহার করা হয়। অন্য দেশে সিক্রেট অপারেশনের সবচেয়ে কঠিন কাজ হলো হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ রাখা। তারা এক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে, যেমন ডেড ড্রপ। এখানে এজেন্ট কোনো তথ্য বা ফাইলকে একটি গোপন জায়গায় রেখে যান, এরপরে একজন অফিসার এসে সেটা কালেক্ট করে নিয়ে যান। এখানে কেউ কারো মুখোমুখি হয় না। ডিজিটাল স্টেনোগ্রাফি ইন্টারনেটের মাধ্যমে একটি সাধারণ ছবিতে জটিল কোড আকারে তাদের গোপন মেসেজ পাঠানো হয়, যা খালি চোখে বা সাধারণ সার্ভারে ধরা পড়ে না। এছাড়াও রাস্তার দেয়ালে কিংবা ল্যাম্পপোস্টের সাথে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তাদের যোগাযোগ রক্ষা করে। স্লিপার সেল অনেক সময় গোয়েন্দা সংস্থাগুলো অন্য দেশে তাদের এমন কিছু এজেন্ট পাঠায় যাদের কোনো কাজ থাকে না। তারা সেখানে গিয়ে বিয়ে করে, চাকরি করে, বছরের পর বছর সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। একে স্লিপার সেল বলা হয়। যখন দুই দেশের মধ্যে যুদ্ধ কিংবা সংকটকালীন পরিস্থিতি তৈরি হয়, তখন তারা হেডকোয়ার্টারের নির্দেশে আবার অ্যাক্টিভেট হয় এবং কার্যক্রম শুরু করে। ঠিক একইভাবে দেশের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে শুরু করে কখনো কখনো দেশীয় অপরাধী চক্রকে ব্যবহার করে তাদের একটি বিশাল নেটওয়ার্ক সিস্টেম গড়ে তোলে। সেখানে কেউ কেউ যুক্ত হয় নিজের ইচ্ছায়, প্রলোভনে, আবার কেউ কেউ যুক্ত হয় বাধ্য হয়ে। দেশের সরকার, নীতি নির্ধারক সবই ঠিক থাকে, কিন্তু সিদ্ধান্ত সেটাই হয় যেটা তাকে নির্ধারণ করে দেওয়া হয়। সিদ্ধান্ত তারাই নেয় যে ক্ষমতায় কে আসবে আর কে ফুরিয়ে যাবে। আপনার কি মনে হয় আমাদের দেশের রাজনীতি বা অর্থনীতিতেও কোনো অদৃশ্য শক্তির প্রভাব রয়েছে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।